নমস্কার, আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়, কনসালটেন্ট হোমিওপ্যাথ। তো আজকে যে বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পেটে একটা বিশেষ ধরনের ঘা হয় মানুষের, এবং যত দিন যাচ্ছে এই বিশেষ ধরনের ঘায়েরটার কিন্তু মানে টেন্ডেন্সি আমাদের ভারতবর্ষের মানুষের মাঝখানে ক্রমাগত বেড়ে চলেছে, এবং যার চিকিৎসা সাধারণত অ্যালোপ্যাথিতে তেমন কিছু সুরাহা পাওয়া যায় না। আজীবন কাল ওষুধ খেয়ে যেতে হয় এবং স্টেরয়েড নিতে হয়, এবং তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখতে পাওয়া যায়, সার্জারি করতে হয়। সেই ঘাটির নাম হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। কিন্তু এই আলসারেটিভ কোলাইটিসটা হোমিওপ্যাথিতে খুব সহজেই তার ম্যানেজমেন্ট করা যায় এবং তাকে সুস্থ করা যায়। এবং আপনাদের প্রথমেই মনে হতে পারে যে আপনারা তো অনেক ধরনের ঘায়ের নাম শুনেছিলেন, তো এই আলসারেটিভ কোলাইটিস বিষয়টা কি? আলসারেটিভ কোলাইটিস বিষয়টা হলো যে আপনার একটা যেটা বিশেষ ধরনের একটা রোগের মধ্যে পড়ে, তার নাম হচ্ছে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ। এরই পার্টের হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। এর নামেই দুটো জিনিস আছে, দেখুন, একটা হচ্ছে আলসার আর একটা হচ্ছে কোলাইটিস। এর আলসারটা হচ্ছে কীরকম, কোলাইটিসটা হচ্ছে কি না, আমাদের যে কোলন আছে সেটা কোথায় না, আমাদের যে বৃহদন্ত্র বলি আমরা, লার্জ ইন্টেস্টাইন, এই লার্জ ইন্টেস্টাইনে দীর্ঘদিন ধরে একটা ইনফ্লামেশন বা প্রদাহ চলে, সেইখান থেকে একটা ঘা তৈরি হয়, এবং এই পেটের ভেতর ঘা থেকে বিভিন্ন ধরনের সিমটমসগুলো প্রডিউস করে। এবারে আপনাদেরকে আমি এখানে দেখাবো যে যদি আমি কোলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি করা হয়, যদি কোলোনোস্কোপি করা হয় তাহলে আমরা পেটের ভেতরে এই ঘাটাকে কেমন করে দেখতে পাই। এখানে দেখুন, ওই যে লাল লাল যে দাগগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওগুলোই হচ্ছে কিন্তু আসলে ঘা ভেতরে, সেইখান থেকেই কিন্তু ক্রমাগতভাবে রক্তগুলো বেরোতে শুরু করে, এটা বুঝতে হবে। প্রথমেই দেখতে পাওয়া গেল যে পেটের ভেতরে মানে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত যাই বলুন না কেন, সেখানে আলসারগুলো কি ধরনের হচ্ছে, কেমন তাকে দেখতে লাগছে। তো তার আগে কিন্তু একটা ইনফ্লামেশন চলে, বহুদিন ধরে একটা প্রদাহ চলে, তারপরে বিষয়গুলো আসে, এবং আসার পর তো রুগী তাহলে কীরকম, তাদের সেরকম সিমটমস নিয়ে আমাদের কাছে আসে না, বিভিন্ন ধরনের সিমটমস আমরা এখানে দেখতে পাই। তার মাঝখানে যেগুলো কমন সিমটমস সেগুলো কি না, পেটে ব্যথা, পাতলা পায়খানা, তার সাথে রক্ত আসে, জ্বর, আচ্ছা, ওজন কমে যায় অনেকেরই, তার সাথে যেটা থাকে, যদি রক্ত দীর্ঘদিন ধরে বেরোতে থাকে সেখানে অ্যানিমিয়া থাকে। এর সাথে আরও দুটো জিনিস কিন্তু জড়িয়ে থাকে, সেটাও হলো পায়খানার বেগ এলে সেটাকে ধরে রাখতে না পারা। পায়খানা এলে, বেগ এলে তৎক্ষণাৎ তাকে যেতে হবে, কিছুতেই ধরে রাখতে পারবে না, আর যদি ধরে রাখার চেষ্টা সে করে তাহলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে। পঞ্চম যে বিষয়টা থাকছে সেটা হলো যে রক্তের সাথে, এই যে বললাম যে রক্ত বেরোয়, তো রক্তর সাথে অনেক সময় কি হয়, পুঁজও আসতে থাকে, ফলে পায়খানায় প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকে। এইগুলো হচ্ছে মোটামুটি একটা কমন সিমটমস, এগুলোকে নিয়ে রুগীরা আমাদের কাছে আসে। তারপরে আমরা বিভিন্ন ইন্সপেকশন করি, ইনভেস্টিগেশন করি, এবং যখন আমাদের মনে হয় আচ্ছা এটা আলসারেটিভ কোলাইটিস হয়েছে, তো তার ফাইনাল যে ডায়াগনোসিসটা করা হয় আমরা যেভাবে করে থাকি সেটা হচ্ছে কোলোনোস্কোপি উইথ বায়োপসি। আমরা কোলোনোস্কোপি করি এবং বায়োপসি করে আমরা রেজাল্ট পেয়ে যাই এটা আলসারেটিভ কোলাইটিস। এবং তাহলে কোন ধরনের মানুষের ক্ষেত্রে বেশি হতে পারে না, 15 থেকে 30 বছর, 35 বছর, এই বয়সের মাঝখানে আলসারেটিভ কোলাইটিসের যে রোগটা আমাদের বেশি দেখতে পাওয়া যায়। আগে এই রোগটা আমেরিকা, ইউরোপ এই জায়গায় হতো। আগে দেখা যেত যদি কোনো গ্যাস্ট্রোন্টোলজিস্ট থাকতেন যিনি স্পেশাল বিষয়টাকে নিয়ে, তো তার কাছেও হয়তো দেখা গেল যে সপ্তাহে একটি করে আলসারেটিভ কোলাইটিসের রুগী আসতো, কিংবা দিনে হয়তো একটা করে রুগী আসতো। এখন কিন্তু সেই জায়গায় প্রচণ্ড পরিমাণে এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। এবং আপনাদের প্রথমেই মনে হতে পারে যে তাহলে এর কারণটা কি থেকে এই রোগটা আসছে। সত্যি কথা বলতে কি এখনও মেডিকেল সায়েন্সে এর এক্স্যাক্ট কজটা জানা নেই, কজ ইজ আননোন, এক্স্যাক্ট কজ জানা নেই। কিন্তু কিছু কিছু জিনিসপত্র, কিছু থিওরি এসেছে, বা কিছু কিছু জিনিসপত্র তার আনুষঙ্গিকভাবে আমরা দেখতে পাই।
কি কি সেই বিষয়গুলো? একটাই হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, বংশগত বিষয় যদি থাকে তাহলে এরকম হতে পারে। দুই হচ্ছে কি না, আমাদের ইমিউন সিস্টেম যদি প্রপার কাজ না করে, যদি ইমিউন সিস্টেম যদি প্রপার কাজ না করে তাহলেও কিন্তু এরকম একটা আলসারেটিভ কোলাইটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং এটা কিন্তু একটা অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যেই পড়ে। এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, সেখানে গিয়ে আমি বলেছি যে অটো ইমিউন ডিসঅর্ডারটা কী রকম করে কাজ করে, অ্যালার্জির ক্ষেত্রেও বলা হয়েছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। এটাও একটা অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। আর একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে যখন আমাদের শরীরে ধরুন পেটের ভেতরে অনেক ধরনের গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া দুটোই আছে, যখন এই নর্মাল যে আমাদের গাট যে ব্যাকটেরিয়াগুলো থাকে তার যখন রেশিও অল্টার্ড হয়ে যায়, তাদের যখন সংখ্যার তারতম্য ঘটে, তখনই কিন্তু একটা আলসারেটিভ কোলাইটিস হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া গেছে। আরেকটা হচ্ছে কি বিষয়টা থাকে, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। দেখুন আজকালকার দিনে আমরা এখন কি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে যে খাদ্যাভ্যাস দ্রুত পরিবর্তন করছে এবং সেটা ইউরোপ আমেরিকার মতো আমাদের খাদ্যাভ্যাস চলে আসছে, এবং এই খাদ্যাভ্যাস থেকেই কিন্তু আমাদের আলসারেটিভ কোলাইটিস হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাচ্ছে। এবার থাকলো ট্রিটমেন্টের বিষয়। ট্রিটমেন্টটা হচ্ছে কি অ্যালোপ্যাথির মতো ট্রিটমেন্ট করবে, কারণ তারা সেখানে কি চিন্তা ভাবনা করবেন, কখনো স্টেরয়েড দিতে দেন, কখনো অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ ইউজ করেন, বা তাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট তাদের মতো, আমি বলতে পারবো না। এবং তাদের যে দীর্ঘমেয়াদী, কারণ আমি যে এই ভিডিওটির সাথে আমার একটি পেশেন্টে এরকম আলসারেটিভ কোলাইটিস ছিল এবং দীর্ঘদিন ধরে ছিল, তো তার প্রথমে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছিল, উনি দেখবেন ওষুধের নামও বলছেন, তো তাকে সারা জীবন ধরে ওষুধ খেতে বলা হয়েছিল, কিন্তু সেটা উনি টার্মিনেট করে একসময় উনি আমার কাছে আসেন এবং উনি ভালো হয়ে যান। এবং ডায়াগনোসিসটা কিন্তু আমাদের এখানে বাংলায় হয়নি যে উনি ভালো হয়ে গেছেন, ওনার ডায়াগনোসিসটা হয়েছিল চেন্নাই ভেলোরে। তাহলে এই যে রোগটা আলসারেটিভ কোলাইটিস, এটা তো একটা হলো, এটাকে যদি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না হয় তাহলে তার কী কী কমপ্লিকেশন থাকে। প্রথমে যে কমপ্লিকেশনটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি বলুন তো, মেগাকোলন মানে কি, ইনফেকশন হতে হতে, আলসার হতে হতে আমাদের যে কোলনটা সেটা অনেকটা আকারে বড় হয়ে যায়, তাকে নাম হচ্ছে মেগাকোলন। এরপরে থাকে আপনার কোলন আনসার, সে ক্যান্সার থেকে যায়, ক্যান্সার ফর্ম করতে পারে, হ্যাঁ, আলসারটা দীর্ঘদিন থাকতে থাকতে ইনফেকশন বাড়তে বাড়তে কোলন ক্যান্সারে চলে যেতে পারে। তার সাথেও আরও কতগুলো কমপ্লিকেশন কিন্তু জুড়ে থাকে, যেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার চোখে ইনফেকশন হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখে ইনফেকশন হওয়া, স্কিনে এক্সিমা বেরোনো, তার সাথে গাঁঠে ব্যথা হওয়া, বিভিন্ন ধরনের একটা বাত জাতীয় জিনিসপত্র আসা, এইগুলো কিন্তু মোটামুটি দেখতেই পাওয়া যায়। তার সাথে লিভারে ইনফেকশন, এটাও কিন্তু ঘটে থাকে। তো মোটামুটি আপনাদের কমপ্লিকেশন আর ট্রিটমেন্ট পলিসিটা জানানো হলো। আমার যে রুগীটার কথা আমি বলছি, ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের দেখার জন্য, সেখানে দেখতে পাবেন যে রুগীটির আলসারেটিভ কোলাইটিসটা অনেক পরে ডায়াগনোসিস হয়, উনি 2019 সালের কাছাকাছি, 20 সালের কাছাকাছি, কিন্তু তার আগে থেকে ওনার চোখে ইনফেকশান, এক্সিমা, এগুলো কিন্তু ধরা পড়েছিল, এবং চোখে ওনার 7 থেকে 8 বার সার্জারি হয়েছিল, এবং উনি চোখের সামনে দেখতে পেতেন যে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। ঠিক আছে, খুব একটা ক্রিটিক্যাল কন্ডিশন। তারপরে ওনার আলসারেটিভ কোলাইটিস ছিল, উনি পায়খানার বেগ ধরে রাখতে পারতেন না, পায়খানার প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকতো, খুব দুর্বলতা থাকতো। আচ্ছা, আমি ভিডিওটা এগুলো না বলে আপনারা বরঞ্চ ভিডিওটা দেখে নিন, তারপরে বিষয়টাকে নিয়ে আলোচনা করা যাক। আপনার নাম বলুন। প্রবাল কুমার সিনহা। একটু জোরে বলবেন। প্রবাল কুমার সিনহা, বাড়ি বৈদ্যবাটি। আচ্ছা, আপনি কি কি সমস্যা নিয়ে আমাকে দেখাচ্ছিলেন স্যার? মেন সমস্যা ছিল আলসারেটিভ কোলাইটিস। আচ্ছা, এটাই মেন প্রবলেম ছিল। তার সঙ্গে কিছু আমার অনেক দিন ধরে চোখের একটা সমস্যা, ইজ ডিজিজে ভুগতাম, সেটা 2005 সাল থেকে। আচ্ছা আচ্ছা, আলসারেটিভ কোলাইটিসটা কখন ডায়াগনোসিস হয়েছিল, কতদিন আগে? আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোসিস হয়েছে
2021 একুশ খুব সম্ভবত 21 না 19, এটা এটা আচ্ছা, এইটা তো দেখতে পাচ্ছি। এটা দিয়ে এই কলোনির রিপোর্টটাতে আচ্ছা, এইটাতে 21 বলুন, না, অগাস্ট 20 সাল। অগস্ট করি, ওই ওই কোভিড পিরিয়ডের মধ্যেই। আচ্ছা, কি কি স্যার আপনার সমস্যাটা থাকতো ওই আলসারেটিভ কোলাইটিসের জন্য? আলসারেটিভ কোলাইটিসে বাউল মুভমেন্টে কোনো কন্ট্রোল থাকতো না, ব্লাডি স্টুল, আর খুব দুর্গন্ধ, অফেন্সিভনেস থাকতো। আচ্ছা, সবচেয়ে যেটা প্রবলেম হতো যে কোনো কন্ট্রোল থাকতো না। আমি হয়তো খাবারটা মেখে খেতে যাচ্ছি, কিন্তু আমায় হয়তো বাউল পাসের একটা আর্জেন্সি এসে গেল, ছুটতে হতো। এটা ছিল সবচেয়ে বড় প্রবলেম। আচ্ছা, আর তার সাথে কি সমস্যা থাকতো? আর সমস্যা মানে ওই আমি বাথরুম গেলে আর লোকে এখন বাথরুমে ঢুকতে পারতো না, এটা হচ্ছে সবচেয়ে বড় আরও একটা প্রবলেম থাকতো। আচ্ছা, এর জন্য আপনি কিরকম প্রথমের দিকে কিরকম ট্রিটমেন্ট করিয়েছিলেন? প্রথম দিকে আমি কনভেনশনাল তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছি। আচ্ছা। ওরা একটা বেসাকাল ওডি বলে একটা ওষুধ দিয়েছিল। আচ্ছা, কিন্তু কিছুদিন বাদে আমি দেখলাম আমার ওষুধটা শ্যুট করছে না, বা ওষুধটা খেয়েও আমি সেই রকম রিলিফ পাচ্ছি না। আচ্ছা, তখনই আমি হোমিওপ্যাথিতে শিফট করি। আচ্ছা, আচ্ছা, এখন আপনি কেমন আছেন, কি দেখতে পেলেন? এখন তো লাস্ট যেটা অক্টোবর মাসের কোলোনোস্কোপি রিপোর্টে দেখা যাচ্ছে কোলোনে কোনো নেই, তার মানে আলসারেটিভ কোলাইটিসটা চলে গেছে। আমি অনেক রিলিফ পেয়েছি। এখন বাউল মুভমেন্ট আমি কন্ট্রোল করতে পারি, যেটা স্বাভাবিক সেটা করতে পারি। আচ্ছা, আর রক্ত কি আসে? রক্ত খুব কম সময়ই আসে। বেশিরভাগটা যখন আসে এটা ফ্রেশ ব্লাড। আর খুব মাঝে মাঝে একটু মানে পায়খানার সাথে মিশে ব্লাড আসে, সেটা খুব আলে আসে। আচ্ছা, এর যে ট্রিটমেন্টের সময় যিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ছিলেন, ওরা তো এন্ডোস্কোপি কোলোনোস্কোপি তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টই করেন, আর এটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টেরই পার্ট। তো উনি কি বলেছিলেন এই রোগটা কতটা সারে? না, উনি তো আমায় বলেছিলেন যে যাই করুন আপনাকে ওষুধটা মেসাকালোডি কন্টিনিউ করে যেতে হবে সারা জীবনের জন্য? হ্যাঁ, খান না খান ওষুধটা খেয়ে যেতে হবে, এটা উনি বলেছিলেন। ওই ওষুধটা কতদিন বন্ধ করা আছে স্যার? ওটা আমি তো এখানে আসছি 21 সাল থেকে। হ্যাঁ। অর্ণবের কাছে আমি আসছি 21 সাল থেকে। তার কিছুদিন আগে আমার যতদূর মনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি আমি ফার্স্টবার আসি। তার আগে থেকেই ওই ওষুধটা বন্ধ। আচ্ছা, 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 সেখান থেকে সরে এসেছেন আর ওষুধটা খেতে হচ্ছে না? না। আচ্ছা, আর যে এখন যে এন্ডোস্কোপিটা হয়েছিল, কোলোনোস্কোপিটা হয়েছিল, ওটা সিগময়েডোস্কোপি হয়েছে, যাই হোক স্পেশাল পার্টে, ওটা আপনি কোথায় করালেন যেন? এটা করেছি চেন্নাই অ্যাপেলো। আচ্ছা, চেন্নাই অ্যাপেলো, ওখানে আমি মানে অক্টোবর মাসে আমার ছেলের চিকিৎসার জন্য গিয়েছিলাম, তাই ওখানে সময় ছিল হাতে, আমিও ঠিক প্ল্যান করে গেছিলাম একবার দেখিয়ে নেবো। আচ্ছা, ওরা ওখানে ভদ্রলোক দেখে, যে ডাক্তার আমায় দেখেছিলেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তিনি বলেছিলেন যে এখন নাকি আমার আলসারেটিভ কোলাইটিস নেই। উনি এটা রিপোর্ট করার আগে এমনি দেখে উনি ফিজিক্যাল এক্সামিনেশন করেই আমায় বলেছিলেন নেই, ঠিক আছে আমরা আরেকবার দেখে নিচ্ছি, টেস্ট করে দেখে নিচ্ছি। আচ্ছা, আর এই ব্লাড আসার কারণটা মনে হয় আপনার আগে পাইলসও ছিল, না? পাইলসও ছিল। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে আপনার পায়ে একটা খুব ক্রনিক এক্সিমা টাইপের ছিল। হ্যাঁ, পায়ে একটা স্কিন ডিজিজ, একটা প্যাচ ছিল। ওরা বোধহয় আগে কি ডায়াগনোসিস হয়েছিল স্যার, যেটা স্কিন স্পেশালিস্ট হয়েছিল? হ্যাঁ, এটা ভাস্কুলাইটিস, এটা অনেক দিন আগে, এটা ধরুন হয়েছে বছর 20 কাছাকাছি হবে, ঠিক এক্সাক্ট মনে নেই। তখন আমি যে ডার্মাটোলজিস্টকে দেখিয়েছিলাম তিনি বলেছিলেন এটা ভাস্কুলাইটিস, কারণ আমার ওই চোখের রোগটা যেটা, সেটাও ওই ভেন ফেটে যায়, তাই উনি বলেছেন যে এটাও সেই রকমই একটা হয়ে ফেরাস পার্টটা বাইরের দিকে বেরিয়ে এসছে। আচ্ছা, এই ট্রিটমেন্টের জন্য ওনারা কি বলেছিলেন? ওই ভদ্রলোক কোনো ওষুধ খেতে বারণ করেছিলেন, বলছেন কোনো ওষুধ খাবেন না, কেউ বললেও ওষুধ খাবেন না, জাস্ট এটা
কিছুদিন বাদ থেকে চুলকবে, কারণ ড্রাই হয়ে আসবে, তখন ওরা খালি ময়েশ্চারাইজার, কিছু একটু ভালো ময়েশ্চারাইজার লাগাবেন, আর কিছু করবেন না। আচ্ছা, এখন আপনার ওই পায়ের এটা কেমন আছে? পায়ের এটা এখন একটু কমেছে, কিন্তু মাঝে এটা ব্যাপক বেড়ে গিয়েছিল। আচ্ছা। ব্যাপক বেড়ে গিয়েছিল, এইটা হচ্ছে অ্যারাউন্ড এপ্রিল মে মাস নাগাদ। আচ্ছা তখন আমি একজন ডার্মাটোলজিস্টকে দেখাই। আচ্ছা তিনি দুটো অয়েনমেন্ট দিয়েছিলেন। সেই অয়েনমেন্ট আমি কিছুদিন ব্যবহার করার পরে এই কালো ভাবটা একদম চলে গিয়ে মোটামুটি নর্মালের দিকে চলে আসছিল। আচ্ছা। কিন্তু এই অর্ণব বলেছিল যে এখন ওটা ইউজ না করতে, তাই আমি অ্যালোপ্যাথি অয়েনমেন্টটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর আবার ওটা কালো ভাবটা একটু বাড়ছে, আগে যেমন সাদা হয়ে যাচ্ছিল ওটা আবার বাড়ছে। হ্যাঁ, এর পেছনে যেটা কারণ আমি বলে দিয়েছিলাম আপনাকে, সেটা হচ্ছে যে একটা মানুষের রোগ যখন প্রকাশ পায় তখন সেটা শরীরের ভেতরের থেকে যখন বাইরের দিকে আসবে, ধরুন আলসারেটিভ কোলাইটিসটা মোর ইম্পর্টেন্ট, মানে একটা যতটা শরীরের ক্ষতি করতে পারে, স্কিনের ওপরে যে রোগটা থাকে সেটা তো অত ক্ষতি করতে পারে না, বা আমরা দেখতে পাই, তার প্রোগনোসিসটা করতে পারি। যখন আলসারেটিভ কোলাইটিসটা ভেতর থেকে শুকিয়ে গেল, ভেতর থেকে ঠিক হয়ে গেল, তখন শরীর সেটাকে ব্যালেন্স করার জন্য আপনার পায়ের যে আপনার ভাস্কুলাইটিসই বলুন, বা যেটাকে আমি ড্রাই এক্সিমা বলে ডিক্লেয়ার করেছিলাম, তো সেই এক্সিমাটাকে বেড়ে যাওয়ার পর বডি সেটাকে ঠিকঠাক করে নিল। এরপর যদি আমরা সেখানে অন্য কোনো ওষুধ ব্যবহার করি, বাইরে থেকে যদি কোনো অয়েনমেন্ট ইউজ করি, তাহলে কি হচ্ছে, ওপর স্কিনটা যখন ঠিকঠাক হওয়ার চিন্তা ভাবনা করছে, তখন রোগটা পুনরায় শরীরের ভেতরে প্রবেশ করবে এবং সেখান থেকে আলসারেটিভ কোলাইটিসটাকে আবার বাড়াতে পারবে। এই চিন্তাভাবনা করেই কিন্তু আমি বলেছিলাম যে না, আপনাকে ব্যবহার করতে হবে না। এর সুফল কিন্তু আরেকটাও পাওয়া গেছে, সেটা হচ্ছে আপনার যখন এবারে যখন আপনার কর্নিয়াটাকে, রেটিনাটাকে অবজার্ভ করা হয়েছে, সেখানেও বলা হয়েছে আপনার যে আলসারটা ছিল আগে, যেখান থেকে আপনাকে 3 বার বোধহয় সার্জারি করতে হয়েছিল, তাই তো স্যার? অনেক বেশি বার। কতবার সার্জারি হয়েছিল চোখে? চোখের সার্জারি তখন তো প্রায় প্রতি বছরই করতে হতো, অনেকবার হয়েছে, ঠিক আমি এখন বলতে পারবো না। দুটো চোখ মিলিয়ে 5-6 বার তো হবে, বিভিন্ন কারণে অপারেশন করতে হয়েছে। এবং আপনি দেখতে পেতেন চোখের সামনে থেকে রক্তগুলো চুইয়ে চুইয়ে পড়ছে, এরকম একটা। সেটা 12 সালের পর থেকে বন্ধ হয়েছে। আচ্ছা। এবং তখনও মাঝখানে সে আলসারটা ছিল, ওনারা সেটাকে দেখেছিলেন, এবং আমরা যখন আমি আলসারেটিভ কোলাইটিসের ট্রিটমেন্টটা করি, সে ঘাটিও কিন্তু শুকিয়ে যায়, যেটা এতদিন ধরে। এর প্রথমটা কবে ধরা পড়েছিল স্যার? 2005 সালে। 2005 সাল থেকে দেখুন 19 সাল পর্যন্ত, আফটার সার্জারি, এত অ্যান্টিবায়োটিক স্টেরয়েড খাওয়ার পরও, কারণ ওনার চেহারা যতটা এখন হেলদি মনে হচ্ছে, যতটা উনি মোটাসোটা ওবেজ মনে হচ্ছে, আগে কিন্তু উনি খুবই রোগা ছিলেন। এবং উনি আমার মাস্টারমশাই, ওনার কাছেই আমার শিক্ষা পড়াশোনা, তো তখন আমি বলেছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উনি আমাকে প্রথম দেখাতে আসেন 21 সালে, তাহলে 5 সাল থেকে 21 সাল পর্যন্ত কিংবা 22 সাল পর্যন্ত চোখের গাঁটা ছিল। তারপর ডিউরিং ট্রিটমেন্ট, যখন আমি আলসারেটিভ কোলাইটিসের ট্রিটমেন্টটা করি, তখন আলসারেটিভ কোলাইটিসটাও যেমন ঠিক হয়, চোখের ঘাটাও ঠিক হয়ে গেছে। এবং এখন ওনার যে ভাস্কুলাইটিসটা ছিল, সেই ভাস্কুলাইটিসটা একটু মাঝখানে বেড়েছিল, এখন অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে। এখন একটি সমস্যা এসছে, সেটা হচ্ছে অস্টিওআর্থারাইটিস, সেটার এবার ট্রিটমেন্ট হবে। আচ্ছা, এর মাঝখানে আপনাদের দেখিয়ে দেওয়া যাক যে আমি ওনাকে কি ট্রিটমেন্ট করেছিলাম, ওনাকে আমি কতটা মেডিসিন দিয়েছিলাম। তো আজকে আমি কি প্রেসক্রিপশন করছি সেটা আপনাদের দেখিয়ে দিই। আমি আপনার প্রেসক্রিপশনটা শো করছি স্যার। হ্যাঁ, দেখুন, এটা সিগময়েডোস্কোপি হয়েছে, নো কমপ্লিকেশন লেখাই আছে। তার হিসাবে হচ্ছে এইটা দেখুন, ওনার এখানে একটা রিপোর্ট উনি করেছেন অ্যাপেলো হসপিটাল থেকে, এবং ওনার বায়োপসি পর্যন্ত হয়েছিল। দেখুন, এখানে কোনো কমপ্লিকেশন নেই। তো এখানে কোনো কমপ্লিকেশন নেই। ইউএসজি কেবলমাত্র একটা ফ্যাটি লিভার শো করেছে। মেনলি এটার জন্যই তো আমাকে দেখানো হচ্ছিল আলসারেটিভ কোলাইটিসটা। তো এটা থেকে কিন্তু এখন উনি সেই জায়গাটা কিচ্ছু নেই। তাই ওনার আগে যেটা চলছিল, বহুত দিন আগে, প্রায় এপ্রিল মাসে আমি একটা কার্সিনোসিল 10 দিয়েছিলাম। তারপর আমার ইস্টারও চলছিল, এখন সেটাকে পাল্টে আমি রিক্সু করলাম, এই ওষুধটা চলবে। এর আগে ওনাকে দেখেছিলাম আমি 2/9/2024 সালে। দেখুন,
এই সময় এটাকে রিপিট করানোর কথা ছিল, কিন্তু আমি সেটাকে বারণ করি যে না, এটা খেতে হবে না, কারণ এরপরেই টেস্ট করানোর কথা ছিল। এটাকে যদি আমি খাওয়ার আগে টেস্ট করাতাম, তাহলে রিপোর্টটা কিন্তু অল্টার্ড হয়ে যেত, মানে প্যাথোলজিটা আবার তৈরি করতো, যেটাকে মেডিসিনাল অ্যাগ্রাভেশন বলা হয় আমাদের হোমিওপ্যাথির ভাষায়। তো ওনাকে আমি প্রথম দেখতে শুরু করি 19/5/23। এখন পর্যন্ত যে প্রেসক্রিপশন আমি পাচ্ছি তার সাথে সাথে দেখুন এগুলো ট্রিটমেন্ট চলে। এবং মাঝখানে ওনার কোভিড হয়েছিল, দেখুন এগুলো চলছে, সিঙ্গেল মেডিসিনই চলছে কিন্তু। হ্যাঁ, কার্সিনোসিনটাকে কিন্তু আমি অল্টার্ড করিনি, তার সাথে সাপোর্টিভ মেডিসিন যেটুকু দেওয়ার দরকার সেটুকুই আমি চলেছিল। মাঝখানে ব্রিমস্টোন ছিল কেবলমাত্র, দেখুন এগুলোই চলছে। এইভাবেও কিন্তু সুস্থ হওয়া যায়। স্যার, আপনার এই ভিডিওটাকে আমি সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক বা ইউটিউবে কি দিতে পারি মানুষের জানার জন্য? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। পেশেন্টের মুখেই শুনলেন পেশেন্ট কত ভালো হয়ে গেছেন। ওনার চোখের ঘা, যেটা বিগত 5 সাল থেকে শুরু হয়েছিল, 4-5 সাল থেকে, সেটা বিভিন্ন ধরনের স্টেরয়েড খাওয়া হয়েছিল, বিভিন্ন ওষুধ খাওয়া হয়েছিল, ঘাটা সারছিল না, অপারেশন করতে হয়েছিল বারবার। দেখুন সেই ঘাটাও কিন্তু আলসারেটিভ কোলাইটিস যখন ঠিক হয়েছে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যখন আমরা হোমিওপ্যাথিতে করব, তখন কিন্তু শরীরটা সম্পূর্ণ সার্বিকভাবে ওনার ভালো হয়ে গেছে বা ভালো হয়ে যায়। আলসারেটিভ কোলাইটিসটাও যেমন চলে গেছে, তার সাথে ওনার যে একজিমার সমস্যাটা ছিল সেটাও যেমন কমেছে। চোখের ঘা, যেটা বিগত 20 বছর ধরে বা 15-20 বছর ধরে ওনাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছিল এবং ঘা ছিল ভেতরে, বারবার চেক আপ করা হয়েছিল। দেখুন সেই ঘাটা, যেটাকে সার্জারি, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড দিয়ে সারানো যায়নি, সেটা কিন্তু আমার হোমিওপ্যাথি ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। তো আপনাদের কাছে এটুকুই আমাদের আশা থাকবে যে আপনারা চিন্তা ভাবনা করুন যে আপনারা নিজের শরীরটাকে সুস্থ রাখবেন কেমন করে। বেকার লোকে কি বলছে বা চারপাশে কি একটা প্রোপাগান্ডা চলছে সেই দিকে মন দেবেন না, যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সমাজটাকে নেশামুক্ত করুন। আমরা সবাই ভালো থাকি। টেক কেয়ার, গুড বাই।